দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গ্রেট ইন্ডিয়া নিউজ চ্যানেলে। একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন মিডিয়া জগতের একজন নতুন এবং গুরুত্বপূর্ণ মানুষ মৃত্যুবরণ করেছেন ভারতে চিকিৎসাধীন অবস্থায়। ওনার নাম হচ্ছে কারিনা কাইসার এবং উনি বাংলাদেশের একজন ফুটবল তারকার সন্তান এবং তিনি একজন জুলাই যোদ্ধা। তো এই মানুষটি মৃত্যুবরণ করেছেন ভারতের একটি হাসপাতালে। মৃত্যুবরণ করার আগে তিনি বাংলাদেশেও চিকিৎসাধীন ছিলেন। তার এই হঠাৎ মৃত্যু, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এটাই আজকে আপনাদেরকে আমি বিশ্লেষণ করে শোনাবো। আমার কাছে যে নিউজ রয়েছে সেই নিউজ বলে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন ভারত এবং রাশিয়ার মধ্যে গোয়েন্দা সংস্থার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে যে তারা একে অপরের যে গোয়েন্দা কৌশল তারা বিনিময় করবে এবং তাদের মধ্যে একাধিক মিটিং হয়েছে। আপনারা জানেন রাশিয়ার একজন গোয়েন্দা, তার নাম হচ্ছে আলেকজান্ডার লিটভিনেঙ্কো। ওনাকে ইউকেতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে অথবা গ্রেট ব্রিটেনে কফির সাথে বিষ মিশিয়ে ওনাকে কিন্তু হত্যা করা হয়েছিল। ওনাকে একটি হোটেলে কফি অথবা চায়ের সাথে পোলোনিয়াম 210 নামক একটি বিরল এবং উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পদার্থ অথবা বিষ মিশিয়ে ওনাকে হত্যা করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই অনেকেই এই খবরটি জানেন। তার মৃত্যুর পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে এবং উনি কিন্তু একজন রাশিয়ার গোয়েন্দা সংস্থারই সদস্য ছিলেন এবং তাকে কেন মারা হয়েছিল তার কারণটি যদি আমি এখানে বিশ্লেষণ করি, তাহলে কারিনা কাইসার কেন মৃত্যুবরণ করলো তার একটা সমীকরণ আপনারা খুঁজে পাবেন। তো লিটভিনেঙ্কো ছিলেন এফএসবির সাবেক কর্মকর্তা। আর এফএসবি হলো সোভিয়েত যুগের যে কেজিবি, রাশিয়ান গোয়েন্দা সংস্থা, সেই কেজিবির একটি উত্তরসূরি সংস্থা। তো 1990-এর শেষ দিকে এই লিটভিনেঙ্কো দাবি করেন যে তাকে একটি অবৈধ হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং রাশিয়ান গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংস্থার ভেতরের বিভিন্ন দুর্নীতি এবং রাজনৈতিক সংকট নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেন এবং তিনি রাশিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন অন্যতম বড় সমালোচক এবং পরবর্তীতে তিনি রাশিয়া ছেড়ে ইউনাইটেড কিংডমে অথবা গ্রেট ব্রিটেনে আশ্রয় নেন। এই যে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করা এবং ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা এবং তার দেশের সমালোচনা করা, দেশের গোয়েন্দা সংস্থার সমালোচনা করা একজন সাবেক গোয়েন্দা হয়ে নিজ দেশের বিরুদ্ধে, এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা কোনোভাবেই মেনে নেয়নি এবং ওনাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে ওনাকে কিন্তু ইউনাইটেড কিংডমে গিয়ে অর্থাৎ ইউকেতে গিয়ে একটা হোটেলে উনি চা পান করছিলেন, ওখানে ওনাকে ওই চায়ের সাথে বিষ মিশিয়ে কিন্তু ওনাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। আর ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে কাজ করে, আমি একটা উদাহরণ দিলাম যে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে মানে তাদের জন্য বিপজ্জনক বা তাদের শত্রুদেরকে তারা কিভাবে মানে সরিয়ে দেয় বা তাদেরকে এলিমিনেট করে, যেটাই বলেন আপনি। তো ভারতের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত তাদের যত লোককে তারা তাদের রাষ্ট্রের জন্য, তাদের দেশের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে, তাদেরকে তারা এভাবে এলিমিনেট করেছে। এ ধরনের অভিযোগ খুবই কম। কিন্তু অন্যভাবে তারা, যেমন কানাডাতে একজন শিখ ধর্মাবলম্বী এবং শিখ স্বাধীনতা আন্দোলনের একজন নেতা, তাকে কিন্তু তারা কানাডাতে হত্যা করেছে এবং পাকিস্তানের অনেক জঙ্গি গোষ্ঠীর নেতাদেরকে তারা কিন্তু হত্যা করেছে। সেটা বিভিন্নভাবে যে আননোন গানম্যানরা তাদেরকে হত্যা করেছে। আননোন গানম্যান মানে হঠাৎ করে এসে গুলি করে দিয়ে চলে গেল, এরপর কেউ খোঁজখবর পেল না। ঠিক আছে, এ ধরনের ঘটনা তারা করেছে। যেমন কানাডাতে আমি যার কথা বললাম, হরদীপ সিং নির্ঝরকে কিন্তু কানাডাতে হত্যা করা হয়েছে এবং এই অভিযোগটা ভারতীয় গোয়েন্দা সংস্থার দিকে। এটা কানাডা এবং ইউনাইটেড স্টেট দুটো পক্ষই অভিযোগ করে থাকে যে হরদীপ সিং নির্ঝর একজন খালিস্তানপন্থী নেতা ছিলেন এবং তাকে
হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরপর পাকিস্তানে তো অনেক তারা দেখা গেছে যে তাদের দেশে যারা জঙ্গি হামলা করেছে, ভারতে যারা জঙ্গি হামলা করেছে, তারপর ভারতের আরও যারা পাকিস্তান ভিত্তিক যেগুলো জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ, এগুলোর যারা নেতা রয়েছেন তাদেরকে অনেককেই কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থারাও এলিমিনেট করেছে। তো এলিমিনেট করার ক্ষেত্রে তারা স্থানীয় অপরাধ চক্র, ভাড়াটে নেটওয়ার্ক, তারপর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী, এগুলোকে ব্যবহার করেছে। তাদের অতীত গোয়েন্দা কার্যক্রম এভাবেই হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বা গোয়েন্দা কার্যক্রম, এটা একটু ভিন্নভাবে পরিচালিত হচ্ছে এবং এটা রাশিয়ান স্টাইলে হচ্ছে। রাশিয়ান স্টাইলে হচ্ছে তার একটি অন্যতম আরেকটি বড় প্রমাণ আপনারা দেখেছেন, ঢাকার একটি হোটেলে একজন ইউনাইটেড স্টেটের অর্থাৎ ইউএসের একজন সাবেক সামরিক কর্মকর্তার লাশ কিন্তু পাওয়া গিয়েছিল। এবং ওনাকে কীভাবে হত্যা করলো, কে হত্যা করলো, কেউ কোনো আলামত পেল না, জাস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ওনার লাশটা নিয়ে চলে গেল। তো ওই লাশের সাথে, ওই হত্যাকাণ্ডের সাথে কারিনা কাইসার হত্যাকাণ্ডের কিছুটা মিল রয়েছে। যেমন কারিনা কাইসার কিন্তু একজন জুলাই যোদ্ধা, এবং জুলাই যোদ্ধারা হচ্ছে শেখ হাসিনার সরাসরি শত্রু, এবং শেখ হাসিনার শত্রুদেরকে এলিমিনেট করার দায়িত্ব ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়েছে। কারণ এতদিন তারা নেয়নি, কিন্তু শেখ হাসিনার সাথে তাদের একটি সমঝোতা হয়েছে, এবং শেখ হাসিনার সাথে তাদের যে ভুল বুঝাবুঝি হয়েছিল মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসেন 2021 সালে, তখন কিন্তু বাংলাদেশে ব্যাপক একটি মোদি বিরোধী আন্দোলন হয়, এবং এই মোদি বিরোধী আন্দোলনটা শেখ হাসিনা চাইলে কিন্তু খুব সহজেই দমিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা দমাননি। তিনি না দমিয়ে ভারতকে একটি মেসেজ দিতে চেয়েছিলেন যে বাংলাদেশে ভারত কতটা জনপ্রিয় বা নরেন্দ্র মোদী কতটা জনপ্রিয়, এসব কিছু কূটনীতিক বিষয়ে ওনার কিছু ঘাটতেরামও ছিল, যার কারণে উনি চাননি আসলে মোদী এই সময়ে বাংলাদেশে আসুক, কারণ বাংলাদেশে তখন ব্যাপক ভারত বিরোধী এবং মোদী বিরোধী একটা সেন্টিমেন্ট, ইসলামী সেন্টিমেন্ট। তো উনি শেখ হাসিনা চাননি যে মোদী আসুক, বা যখন উনি এটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারছিলেন না, তখন মোদী যখন এসেছে তখন উনি ব্যাপকভাবে যে আন্দোলন হচ্ছে এটাকে তিনি ইচ্ছে করেই তিনি দমাননি। তো না দমানোর কারণে মোদীর এবং ভারতের এখানে সম্মান বা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট চলে গিয়েছে, বা তারা একটি কনক্রিট রিপোর্ট পায় বা একটি কনক্লুশনে আসে যে এখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীরব সমর্থন ছিল। এটা ভারতকে এবং নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে এবং আঘাত করা হয়েছে, যার কারণে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, এই জুলাই আগস্টের আন্দোলন সম্পর্কে ভারত অবগত ছিল, এবং ভারত চাইলে এটাকে ঠেকাতে পারত, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা বহাল রাখতে পারত। কিন্তু ওই যে ভারতকে অপমান করা হয়েছে, মোদীকে অপমান করা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, এবং তিনি চাইলেই এই আন্দোলনটা ঠেকাতে পারতেন, বা মোদীর যে সফরটা এটা আরও তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং আনন্দ ঘনময় হতে পারত, কিন্তু সেটা হয়নি। যার একটি প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখার যে মিশন, সেই মিশন কিন্তু ভারত পরিচালনা করেনি, বরং তারা নীরব ভূমিকা রেখেছে, এবং যার কারণে শেখ হাসিনাকে সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছে, অথবা ভারতে চলে যেতে বাধ্য হতে হয়েছে। তো এই যে সমীকরণ, এখানে আপনারা দেখবেন এখন তিনি দীর্ঘদিন ভারতে থাকার পর ভারত সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ওনাকে এসব বিষয়ে চার্জ করেছেন, এবং তারা একটা সমঝোতায় পৌঁছেছেন। শেখ হাসিনা স্বীকার করেছেন বিষয়গুলো, স্বীকার করে আরও বিভিন্ন বিষয় আছে, এগুলো ওনার চায়না সফর এবং ভারতের কিছু ব্যাপারে উনি ওইভাবে সাড়া দেননি, যার কারণে ভারত ওনার প্রতি ক্ষুব্ধ ছিল, এবং চায়নার সাথে অনেক বিষয়ে ভারত ওনাকে নিষেধ করার পরেও উনি না শুনে উনি চায়নার সাথে বিভিন্ন চুক্তি করেছিলেন এবং করতে আরও আগ্রহী ছিলেন। এসব বিষয়গুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আরও ব্যাপকভাবে আলোচনা করব। তো যাই হোক, যে প্রশ্নে আসছিলাম, যে এখন কিন্তু শেখ হাসিনার সাথে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থার মানে ভারত সরকারের সমঝোতা হয়ে গেছে, বা ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেছে। শেখ হাসিনা তার ভুল স্বীকার করে নিয়েছেন, উনি ভুল বুঝতে পেরেছেন, এবং ভারত সরকারও তাদের যে শেখ হাসিনার প্রতি তাদের যে শক্ত অবস্থান থেকে সরে গিয়েছিলেন, সেই অবস্থানে পুনরায় ফিরে এসেছেন। এবং শেখ হাসিনার যে প্রেসক্রিপশন, যে জুলাই যোদ্ধা বা জঙ্গি যারা রয়েছে তাদেরকে এলিমিনেট করতে হবে, এবং এদের বিরুদ্ধে গোয়েন্দা অভিযানগুলো পাকিস্তান বা কানাডাতে যেভাবে করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো, যে আননোন গানম্যান দিয়ে বা আননোন পার্সন দিয়ে
গুলি দিয়ে বন্দুক দিয়ে গুলি করে এলিমিনেট করা বা অন্যভাবে এলিমিনেট করা, এই কৌশল থেকে তারা কিছুটা সরে এসে রাশিয়ান গোয়েন্দা সংস্থা যেভাবে তাদের শত্রুদেরকে এলিমিনেট করে ওরা ওই কৌশল অবলম্বন করছে। এবং কারিনা কাইসারের হত্যাকাণ্ড বা মৃত্যু এবং মার্কিন একজন সেনা কর্মকর্তার মৃত্যু, এই দুটো মৃত্যু মানে আমার বিশ্লেষণে এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাজ। ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া এটা হতে পারে না। কারিনা কাইসারের মৃত্যু, উনি একজন 30 বছরের তরতাজা তরুণী, ওনার লিভারের সমস্যা হয়েছে। লিভারের সমস্যা এত দ্রুত ছড়িয়ে যায় বা বাংলাদেশের এভারকেয়ার হসপিটাল, সর্বোচ্চ মানের হসপিটালে ওনার এই চিকিৎসা দেয়া গেল না, এবং এরপর ওনাকে ভারতের চেন্নাইয়ের সিএমসিতে নেওয়া হয়েছে, ওখানে ওনাকে চিকিৎসা দেওয়া গেল না। এটা খুবই রহস্যজনক। এর পেছনে গোয়েন্দা সংস্থার শক্ত হাত আছে বলে আমি মনে করি। এবং আপনারা যদি এই মিশন তারা শুরু করে থাকে, আগামী দিনে কিন্তু আরও এই ধরনের মৃত্যু ঘটবে, হত্যাকাণ্ড ঘটবে, কিছু মৃত্যু এরকম ঘটবে, বিস্ফোরকে ঘটবে, অপচিকিৎসায় ঘটবে, কেউ পঙ্গু হবে, আর কেউ আননোন গানম্যান বা আননোন পার্সনের দ্বারা হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, গুলি করে মেরে দিল, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন থেকে ট্রাক এসে মেরে দিয়ে চলে গেল। এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে, এবং সেটা যারা জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং যারা পরোক্ষভাবে ছিলেন, প্রত্যক্ষভাবে ছিলেন, তারাও এটার শিকার হবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।